জীবনে সবচেয়ে আলোড়ন তুলেছিল যে নামটি, সেটি হলো মেহমত জুবায়ের। একজন দায়িত্বপ্রাণ সুপুরুষ, প্রচণ্ড সাহসী এবং মেধাবী এই মানুষটির নাম আমার হৃদয়ে সর্বক্ষণ জাগ্রত ছিল। এখন আছে, তবে তা হৃদয়ের খুবই গহীন ও গোপনী। সাহেবের সঙ্গে আমার পরিচয়টা ছিল একেবারে সর্বসাধারণ। দুইজন অপরিচিত মানুষের মধ্যে দেখা হলে যেমনটা হয়, ঠিক তেমনটা। আমি চুপচাপ স্বভাবের একঘেয়েমি মানুষ। হুঁ এবং হাতে আমার বুলি সীমাবদ্ধ। মানুষের সঙ্গে খুব বেশি কথা বলার মতো অভ্যাস আমার নেই। ছোটবেলা থেকে প্রচণ্ড চাপা এবং আমি সূক্ষ্ম স্বভাবের হাওয়াতে বরাবরই সামাজিকতা থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি মোটেও প্রাণখোলা স্বভাবের নই। নিজের সুখ দুঃখ নিজের মাঝে বন্দি রেখে জীবনে এগিয়ে চলা মানুষ। সেই কারণে হয়তোবা আমাদের মধ্যে এতটা অমিল। তিনি প্রচণ্ড সাহসী এবং আমি ততটাই ভীতু। নিজের পরিচয় সকলের সামনে তুলে ধরতেও আমার বুক কাঁপত। প্রথম পরিচয়ের পর আমি ওনাকে বেশ এড়িয়ে চলছি। মেহমত সাহেব দেখলে আমার নিজের দুর্বলতার কথা মনে হয়। আমি একজন মানুষকে ভালোবেসেছি হৃদয় দিয়ে। সেটা কি আমার দুর্বলতা নয়? এই তো সেদিন হোস্টেল থেকে বাড়ি ফিরছিলাম, হাতে ভারী ব্যাগের বোঝা। সেই পরিস্থিতিতেই আমাদের আকস্মাৎ দেখা। নিজে প্রথম প্রণয়ের সামনে দেখে আমার বুকের ভিতর অদ্ভুত উত্তেজনার সৃষ্টি হয়েছিল। কিন্তু আমি আবেগে ভেসে যাওয়ার মতো মেয়ে না। তাই বিনা বাক্যে দৃষ্টি নত করে ওনাকে এড়িয়ে চললাম। আমার উপেক্ষায় হয়তো সাহেবের কিছু যায় আসবে না, কিন্তু আমার কাছে আমার আত্মসম্মানটা একটু বেশি গুরুত্বপূর্ণ। কেন যেন সব কিছু ছাড়িয়ে আমি আত্মসম্মানকেই একটু বেশি বেশি মূল্য দিই। মেহমতের সঙ্গে আমার সব কিছুতেই কেমন যেন অমিল। তিনি একজন সফল মেরিন ইঞ্জিনিয়ার, এদিকে আমি এখনও গ্র্যাজুয়েশনের গণ্ডি পেরোতে পারলাম না। হিসাব বিজ্ঞানের গণিতের সমীকরণ আমাকে শক্তপোক্তভাবে জড়িয়ে ধরে আছে। বিপরীত স্বভাবের বলে হয়তোবা আমি এত সহজে তার নিকট দুর্বল হয়ে পড়েছি। আমি সব কিছুতেই পিছিয়ে পড়া লোক, কিন্তু মেহমদের বাড়ি ভর্তি ট্রফি আর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জিতে আসা মেডেলে পরিপূর্ণ। এর মধ্যে এ কারণে আমার নিজেকে মেধাশূন্য মনে হয়েছে বারবার। মেহমতের কাছে আমি কেউই না, কিছুই না। আমাদের অত্র এলাকা মেহমতকে সবাই চেনে। অবশ্য চেনার মতো একজন এত তুরুক্ষ মেধাবী একজন মানুষকে কেই বা না চিনবে। এদিকে আমি বালিশে মুখ গুজে ঘরে বসে থাকা ভেজা বিড়াল। আমার তো সেক্ষেত্রে বিশেষ মেহমতকে হিংসে করে ঝলসে যাওয়ার কথা। কিন্তু আমার এই হৃদয়ে কেন মেহমদের প্রণয়ের প্রমত্ত হলো? মেহমত জুবায়ের আমার জীবনে আসা এমন এক পুরুষ, যার চোখের অতলে আমি বারবার ডুব দিয়েছি। কতটা সূক্ষ্মভাবে আমি মেহমতকে নামক পুরুষটিকে কল্পনা তুলছি এঁকেছি। অনেকবারই বলতে ইচ্ছা করে, মেহমত আপনি আমাকে ধরুন। আমি যে আপনার প্রণয়ে প্রহেলিকা হারিয়ে যাচ্ছি। সত্যি যদি এভাবে মেহমতকে বলতে পারতাম। আমার জীবনে অর্ধ শতাধিক সময় কেটেছে হোস্টেলে, তাই বাড়ির সামনাসামনি হওয়াতে মেহমতের সঙ্গে সেভাবে দেখা হতো না। আমি এক চোখ অপেক্ষা নিয়ে বসে থাকতাম। এই বুঝি ভুল ভালেও এক পলকের জন্য, এক মুহূর্তের জন্য যদি আমাদের দেখা হয়। কিন্তু সেভাবে আমাদের দেখা হলো না। কালে ভদ্রে কমিশকালে তাকে সেভাবে দেখতাম না। এত সুদর্শন একজন পুরুষ, আমাকে নিয়ে ভাবার সময় বা কোথায়? কিন্তু আমার মন কেন সেদিন মানল না। হুট করে হোস্টেল থেকে ছুটি ম্যানেজ করে ছুটলাম বাড়িতে। বিস্ময়কর বিষয় হলো, আমাদের পা মারাতে গাড়ি থেকে শুভ্র সাদা পোশাকে আমার প্রেমিক পুরুষের আগমন। আমি লজ্জায় মাথা নামিয়ে ফেললাম। তড়িঘড়ি পাশ ঘেঁষে বাড়িতে চলে এলাম। মেহমাদকে দেখলে আমার হৃৎকম্পন এত অস্বাভাবিক গতিতে বেড়ে যায় কেন? এটাই কি আসলে প্রেমে পড়ার অনুভূতি? এমনটা বুঝি হয় প্রথম প্রণয়ে? আমাকে হঠাৎ এভাবে বাড়িতে ফিরতে দেখে দাদিন এবং বাবা দুজনে কিছুটা চমকিত। আমি নিজেও অবশ্য চমকিত। দুপুরে খাবার টেবিলে বাবা তো কথা প্রসঙ্গে দাদিনকে বলেই বসলেন মেহমাদের কথা। সব কিছুই ঠিকঠাক ছিল। এই মেহমাদের প্রসঙ্গটা আসলে আমার খাওয়া থেমে গেল। হাত দুটো থরথর করে কাঁপতে লাগলো। আমি নিঃশ্বাস নিতে ভুলে গেলাম। এই মেহমদ জুবাইয়ের মানুষটার নাম শুনলে আমি এতটা ক্ষীণ, এতটা কমজোর হয়ে পড়ি কেন? আমাদের বাড়িতে বাবার ঘরে একটা বড় ফ্রেমে দেওয়ালের পূর্ব দিকে একজন নারীর ছবি টাঙানো। অদ্ভুত বিষয়, প্রথম দেখায় নারীটিকে আমি, অর্থাৎ লাবণ্য মনে হলো। সেটি আসলে আমি না। ছবি থাকা নারীটির গালে বাম পাশে কালো কুটকুটে একটা তিল ফুটে রয়েছে। আমার গালে কোনো তিল নেই। এদিকটার কারণে ছবির নারীটাকে সম্পূর্ণরূপে ঠিকভাবে আমি বলা চলে না।
নারীটি সত্যি বলতে ছবিতে যতটা সুন্দর বাস্তবে ঠিক ততটাই না। সামনাসামনি তো আরও বেশি সুন্দর। খুব ছোটবেলায় দেখেছিলাম তাকে, সেভাবে ঠিক মনে নেই। কিন্তু তিনি যে চোখ ধাঁধানো সুন্দরী তাকেও দেখেই বলে দিতে বাধ্য। আমার বারান্দায় বেশ কিছু গাছ আছে, অনেকটা ঝুলন্তভাবে দেওয়াল জুড়ে আছে তারা। আমার পরিবর্তনে দাদির এগুলো দেখাশোনা করেন। দাদি শুধু আমার না, বাবার লাগানো গাছগুলোর দেখাশোনা করেন। অনেক দিন বাড়িতে আসা হয় না বলে গাছগুলোর সেভাবে যত্ন করা হয় না। গাছগুলোর যত্ন করব দেখে হাত দিতেই রশি ছিঁড়ে নিচে পড়ে গেল। আমি উপর থেকে কোনো এক ভদ্রলোকের চিৎকার শুনতে পেলাম। দৌড়ে নিচে নামতে দেখলাম তিনি কোনো যেন ব্যক্তি নন, তিনি মেহমাদ জুবায়ের। অন্য সময় তাকে দেখে আমার বুকটা আনচান আনচান করলো, এবার তার বিপরীত ঘটল। আমার ইচ্ছে হলো দম ফাটিয়ে হাসতে, কিন্তু সৌজন্যতার খাতিরে সেটা পারলাম না। মুখে কঠিনতা রেখে তার সামনে গেলাম। বেচারা সাদা ইউনিফর্মে সাদা ভেজা মাটি দিয়ে তলিয়ে গেল। বেচারা যে প্রচণ্ড লজ্জা এবং অস্বস্তিতে পড়েছে তার বলতে বাকি নেই। হায় রে, টব রে, এত মানুষের মাথা থাকতে, এত মানুষের শরীর থাকতে তুই এই মানুষটাকেই খুঁজে পেলি দুনিয়াতে! ছি! তোর কি একটু লজ্জা লাগলো না এমন বেগানা একজন মানুষের গায়ে হামলিয়ে পড়তে? সেদিন থেকে আমি মেহমদের নাম দিলাম মাটি মানব। এই মাটি মানবের কারণে আজ আমার এই দশা। আমি যে কিনা কখনো কোনো ছেলের মানুষের দিকে ফিরেও তাকাইনি, সে কিনা এভাবে একজন পুরুষের প্রেমে হাবুডাবু খাচ্ছি। আমি সবসময় মেহমদ নামক ব্যক্তিটির জন্য আমার বুকের ভেতরে এমন কিছু অনুভূতি টের পাই, যেসব অনুভূতির স্বাদ আমি আগে কখনো পাইনি। প্রিয় মেহমদ জুবায়েদ, আপনি কি জানেন একজন তরুণী নির্বিঘ্নে মনে আপনার প্রভাব ঠিক কতটা? দিন দিন নিজের প্রতি কেমন যেন উদাসীন হয়ে পড়ছি আমি। সব কিছুতে নিজেকে না, বরং মেহমতকে খুঁজে পাই আমি। ব্যাপারটা আজকাল এমন দাঁড়িয়েছে যে আমি এদিকে তাকালেও মেহমত, আর ওদিকে তাকালেও মেহমতকে দেখতে পাই। মাঝে মধ্যে বলতে ইচ্ছে খায়, হে আমার প্রেমিক পুরুষ, হে আমার প্রিয় মাটি মানব, নিজেকে বাদ দিয়ে এদিকে একটু দৃষ্টি দাও। তোমায় না পেয়ে এক যুবতী নারী যে ভিতরের থেকে দুমড়ে মুচড়ে যাচ্ছে, কিন্তু এসব কথা মনের ভিতরে আটকে থাকে, মুখ ফুটে বলতে পারি না। বিকেলে আজ আবার হোস্টেলে চলে যাওয়ার কথা। সব কিছু ঠিকঠাক ছিল। মাঝ থেকে বাবা বেঁকে বসলেন। বাড়িতে আমার অবস্থা আরও দুটো দিন বাড়ল। হোস্টেলে সচরাচর বন্ধু বান্ধবের সঙ্গে খেতে বসা হয়, তবে বাড়ির ব্যাপারটা একেবারে ভিন্ন। দুপুরে বাবা সেভাবে সবসময় বাড়িতে থাকেন না। দাদিন একাই থাকেন বাড়িতে এই সময়টা। দাদিন নিজেই আজ বাড়ি ফিরছেন সকালবেলা। তিনি কাল ছিলেন আমার বড় চাচা আব্দুল কালামের বাড়িতে। আমার চাচাতো বোন আবিরার বিয়ের সম্বন্ধ এসেছিল, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে আবিরা প্রস্তাবটি ফিরিয়ে দিছে। এটা নিয়ে দাদিন সকাল থেকে এত হুলস্থুল। খাওয়ার পথে দাদিন একই কথা বাবার সামনে তুলে ধরল। বাবা কিছু বললেন না, তবে আমি স্বাভাবিকভাবেই বললাম, সবার তো আর সকলের প্রতি টান বা ভালোবাসা থাকে না। সবাই কি আর ভালোবাসতে পারে? অচেনা অজানা একটা মানুষের সঙ্গে হুট করে সম্পর্ক করতে পারে না। দাদিন কিছু বললেন না, তবে বাবা কেমন চমকে উঠলেন, আমার দিকে তাকালেন। আমার প্রতি বাবার এত বিস্ময় দেখে আমি চমকে উঠলাম। বাবা এক ঘুরে আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন। বাবা প্রচণ্ড নিশ্চুপ, নির্বিঘ্ন একজন মানুষ। ভেতর থেকে যে কেউ বলবে তিনি একজন কঠিন মানুষ। কিন্তু আমি জানি আমার বাবা কতটা হৃদয়ের একজন মানুষ। আমার বাবা সম্পর্কে করা প্রতিটি প্রশ্নের উত্তর আমি হয়তো দিতে পারবো, তবে আমার মাকে নিয়ে করা কোনো প্রশ্নের জবাব আমার নিকট নেই। শেষ কবে তাকে দেখেছি তাও মনে নেই, কিন্তু কিছু আবছা স্মৃতি মনে আছে। বাড়িতে আসার পর থেকে আমার অবস্থান শুধু ঘর আর বারান্দা। সময় সাপেক্ষে মাঝে মধ্যে ছাদে যাই, কিন্তু এবার আসার পর থেকে একবারও ছাদে যাওয়া হয়নি। ভেবেছিলাম আজ ছাদে উঠবো। পরিকল্পনা মোতাবেক ছাদে গিয়ে আমি তাজ্জব, মেহমান নিজের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আমি চমকে উঠে একপাশে সরে গেলাম। গভীরভাবে দেখলাম মেহমতকে। আচ্ছা, আমি এভাবে মেহমতকে এত খুঁটে খুঁটে গভীর দেখি কিংবা বিশ্লেষণ করি মেহমতকে আমায় নিয়ে সেরকম কিছু ভাবে। মেহমত, তুমি কি আদৌ জানো লাবণ্য নামের এক তরুণীর জীবনে ঠিক কতটা অংশ জুড়ে তুমি আছো? আমার জীবনের সব কিছু শুরুর থেকে কেমন যেন অগোছালো ছিল। এবার আমার জীবনে আর একটা বড় ঝড় নেমে এলো। সেই ঝড়ে আমি ভেঙে চুরে চুরমার হয়ে গেলাম। রাতে দাদিমার সঙ্গে ঘুমিয়েছিলাম। এক্কেবারে পাশাপাশি দাদিমার শরীরে মুখ ডুবিয়ে ঘুমের অতলে ডুব দিয়েছিলাম। কে জানতো এটাই যে দাদিমার সঙ্গে আমার শেষ ঘুম। সকালে আমি ঘুম থেকে উঠলেও দাদিমা উঠলেন না। তার শরীরে হাত দিতেই চমকে উঠলাম। সারা শরীর বরফের মতো ঠান্ডা। নাকে হাত দিয়ে দেখলাম কোনো শ্বাস টিকছে না। আমার চিৎকারে বাবা দৌড়ে এলেন। ডাক্তার মৃত ঘোষণা করলেন আমার দাদিমাকে। আমার জীবনে মায়ের পর মাতৃসম যেই মানুষটি ছিল তাকেও আমি হারিয়ে ফেললাম চিরতরে।
আমি ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছিলাম। বাবাকে কি সান্ত্বনা দিব? আমি নিজেই তো নিজেকে বোঝাতে পারছিলাম না। বাবা আরও বেশি ভেঙে পড়লেন। সারা জীবন নিজেকে তিনি শক্ত মানুষ হিসেবে সকলের কাছে তুলে ধরেছিলেন। এবার তিনি দমে গেলেন। আমি আর এরপরে হোস্টেলে যাইনি। ডিপার্টমেন্টের হেডকে বিস্তারিত জানিয়ে হল ছেড়ে চলে এলাম। বাবাকে একা রেখে হোস্টেলে থাকা সম্ভব ছিল না। প্রতিদিন ক্লাসে যেতাম না। এরপর থেকে সপ্তাহে 2 দিন বা 3 দিন যেতাম। বাবাকে একা থাকতে দিতাম না। বাবা নিজের প্রতি একটু উদাসীন হয়ে পড়লেন। তার সব খেয়াল কণাগুলো আমার উপরে এসে জমল। হঠাৎ আমার বিয়ের জন্য পাত্র দেখতে শুরু করলেন। সেই সুযোগটা কাজে লাগিয়ে বসলেন মেহমতের বাবা আলতাব আঙ্কেল। আলতাব আঙ্কেল মেহমতের জন্য বাবার কাছে আমাকে চেয়ে বসলেন। আমি কিছুটা দ্বিধায় পড়ে গেলাম। এটা সত্যি আমি মন, প্রাণ এবং হৃদয় দুটো মেহমতকে চেয়ে এসেছি। কিন্তু মেহমত বিচার বিবেচনা থেকে মেহমত আমাকে চেয়েছে কিনা আমি তো জানি না। জানার চেষ্টাও করিনি কখনো। মেহমত আমার সম্পর্কে কতটুকু জানে আমি তাও জানি না। আমি নিতান্ত একজন ব্রোকেন ফ্যামিলি মেয়ে। বাবা মায়ের বিচ্ছেদে পড়ে আমার আর কখনো মায়ের সঙ্গে দেখা হয়নি। আর সত্যি বলতে ইচ্ছেও হয়নি তার সঙ্গে যোগাযোগ রাখবো। বয়স আমার সবেমাত্র 3। সেভাবে কিছুই মনে করতে পারি না। আবছা, আবছা মনে পড়ে আমার বড় ভাই আরশান ভাইয়ের কথা। তিনি এখন কোথায় আছেন, কেমন আছেন কিছুই জানি না আমি। আমার জীবনে বাবা ব্যতীত কেউ ছিল না কখনো। দাদিমা আমার জীবনে খুব বড় একটা অংশ ছিল। আমি তাকেও হারিয়ে ফেলছি। বাবা সবকিছু বিবেচনা করে রাজি হলেন মেহমদের সঙ্গে আমার বিয়ের প্রসঙ্গে। আমি ১ম বারের মতো মেহমদ জুবায়ের নামক পুরুষটির আমার বাড়িতে এলো। অতি সন্নিকটে থাকা সত্ত্বেও আমি তার নিকট একবারও তাকাতে পারিনি। আমার চোখের দুপাতায় অবস্থান লাজ লজ্জা আমায় কোনোভাবেই মেহমতের দিকে তাকাতে দিচ্ছিল না। সময়টা অন্য হলে আমি বেহায়ার মতো মেহমতের দিকে চেয়ে থাকতাম। কিন্তু এখন কেন যেন সেটা পারছি না। যাওয়ার আগে মেহমত একবার উঁচু গলায় আমায় ডেকে বলল, লাবণ্য। আমি অবাক বিস্মিত। না চাইতেও আমি সারা শরীর দিয়ে ফেললাম। শরীরে গোপন সৃষ্টিগত কম্পন মেহমত দেখল না। আমার বুকে এক গুপ্ত ঝড় নেমে এলো। মেহমত নিষ্পাপ দৃষ্টিতে আমার ভিতরে ছিঁড়ে খুঁড়ে দিল। কথা বলার ছলে বারবার মেহমতের চোখ দুটোর দিকে তাকাচ্ছিলাম। মনে হচ্ছিল এটা সত্যি নয়, এটা আমার মস্তিষ্কে করা এক অনুরূপ কল্পনা। এক সুন্দর সমুদ্রের ন্যায় গভীর দৃষ্টি আমি আজ অবধি কখনো দেখিনি। সেই মুহূর্তে আমার বলতে ইচ্ছে হচ্ছিল, ওগো হে প্রেমিক পুরুষ, আমার অক্ষি যুগলের দাপটে আমি যে পুড়ে যাচ্ছি বারংবার। বিয়ের দিনক্ষণ ঠিক করে সকলে যখন চলে গেল, আমি তখন মেহমতের কথাই স্মরণে রেখেছিলাম। এরপর দিনগুলো ছিল আমার স্বপ্নের চেয়ে সুন্দর। আমি সারাটা দিন বয়ে যেত মেহমতের অপেক্ষায়। কাজ শেষে মেহমত যতটুকু সময় আমাকে দিত, ততটুকু সময় যেন চোখের মুহূর্তে শেষ হয়ে যেত। মেহমতের পছন্দে বিয়ের প্রত্যেকটি জিনিস কিনেছিলাম আমি। এই দিনটার অপেক্ষাকৃত ছিলাম আমি। আমার জীবনে এমন একজন মানুষ আসবে যে আমার উপর নিজের অধিকার খাটাবে। আমি যার উপর অধিকার বশত একটা কথা বলতে পারবো, সে হবে সম্পূর্ণ রূপে আমার। নিজের বলতে তো শুরুর থেকে আমার কিছুই ছিল না। আমি ছিলাম বরাবর শূন্য। আমার জীবনে অন্যতম স্মরণীয় দিন ছিল মেহমত ও আমার বিয়ের দিন। যে আমি কখনো হালকা রং ব্যতীত অন্য রং ছুঁয়ে দেখিনি, সেই আমি সেদিন নিজের অপছন্দের সব পাশে রেখে মেহমদের পছন্দের লাল রঙে নিজের গায়ে মুড়িয়েছিলাম। আমার ভাগ্যের মতো আমার হাতে মেহেন্দি রং দিয়ে মেহমদের নাম লেখা ছিল। ভাগ্য আমাকে বারবার নিরাশ করলো, এবার করলো না। আমি আমার মেহমদকে পেয়ে গেছিলাম আজীবনের মতো। আমার মন সেদিন আবার বলে উঠল, মেহমদ, আমি যদি আমার জন্মাতাম এই পৃথিবীতে, তবে তোমার ছায়াতরু হয়ে জন্মাতাম। যেখানে তুমি নেই, সেখানে আমার যাতায়াত, আমার প্রয়োজনীয়তা অতি তুচ্ছ। বাবা আজ সকালে একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়েছেন। আমি ঘরগুলো গুছিয়ে নিয়ে পুরনো কিছু ছবির অ্যালবামে পেলাম টেবিলের ওপর। কত যত্ন করে রাখা ছবিগুলো, কিন্তু এই ছবির মানুষগুলো আমার জীবনে নেই। মায়ের কথা আবছা মনে আছে, ভাইয়ের কথা সেভাবে কিছু খেয়াল নেই। আমার মাঝে মধ্যে ইচ্ছে হয় ভাইয়াকে একটু দেখার, কিন্তু সেটা হয়তো এই জীবনে আর কখনো সম্ভব না। বিয়ের পর মেহমতকে আমি সেভাবে কাছে পাইনি। নিজের পড়াশোনা, তারপর বাবার দেখাশোনা, সব মিলিয়ে আমার সংসার জীবনের শুরুটা ছিল একেবারে অগোছালো। এর মধ্যে আঙ্কেল একবার বলেছিল মেহমতের সঙ্গে কোয়ার্টারে গিয়ে উঠতে। তবে আমি চাইনি বাবাকে ছেড়ে থাকতে। এই তো এভাবে চলছে সংসার। সারাদিন কিংবা সারা সপ্তাহে মেহমত যতটুকু সময় পায় আমাকে দেয়, সেটাই আমার কাছে জীবনের শ্রেষ্ঠ সময়। সারা সপ্তাহের শেষে আমি শুধু ক্ষণিকের জন্য মেহমতকে কাছে পাই। আমি এই সময়টুকুর জন্য সারাটা সপ্তাহ ছটফট করি। তবে মেহমতের ভেতরে আমি সেভাবে আমাকে কাছে পাওয়ার মতো আকুতি দেখিনি। আমি কি ভুল মানুষকে আমার জীবনে ঠাঁই দিলাম? প্রতিদিন বেলা করে আমি একবার হলো মেহমতকে ফোন দেই। ওর নিঃশ্বাসের শব্দ শুনি, ওর কণ্ঠস্বর শুনি। এটাই আমার ভালো লাগা। সারাদিনে এত ক্লান্তি আমার নিমেষে কেটে যায়। আর সারাদিন আমি নিজের থেকেও
কোনো কল করিনি। ভেবেছিলাম মেহমত অবশ্য ফোন করে একবার খবর নেবে। কিন্তু ঘটনাটি ঘটল তার বিপরীত। মেহমত নিজের থেকে কোনো কল দিল না। একপাক্ষিক এক অভিমানে আমি সেদিন সারাদিন ডুবে রইলাম। আমার মন বারবার বিষণ্ণতায় ডুবে যাচ্ছিল। আমি কি ভুল মানুষকে আমার জীবনে ডেকে আনলাম? খেতে বসে খাবার গলা দিয়ে নামছিল না। সেদিন রাতে বাবার সঙ্গে ছিলাম আমাদের বাড়িতে। মেহমাত এখানে থাকলেও আমি আমাদের বাড়িতেই থাকি। বাবা বারবার আমার অন্যমনস্কতায় লক্ষ্য করছিল। আমি কিছুটা নিজের থেকে এড়িয়ে গেলাম সবকিছু। আমি চাইনি আমার স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় কেউ বিচরণ করুক। বাবা রাতে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গেলেন। জন্মদিন আমার কাছে কখনো খুব বিশেষ কিছু দিন ছিল না। কারণ আমার জন্মদাত্রী আমাকে ফেলে চলে গেলেন। সেখানে জন্মদিন কিভাবে আমার জীবনে বিশেষ দিন হতো। মেহমত সেইবার প্রথমবারের মতো আমাকে নিজের থেকে ফোন দিল। আমি আনন্দে অশ্রুতে আবেগপ্লুত হয়ে পড়লাম। মেহমতের সঙ্গে ভেজা গলায় কথা বলছি আর চোখের পানি মুছছি। মনে হচ্ছে এটা যেন কোনো স্বপ্নের জগৎ। আমি চোখ বন্ধ করলে হয়তো এই স্বপ্নের ঘোর কেটে যাবে। জন্মদিন নামক দিনটি সবসময় আমার কাছে বিরক্তিকর মনে হলো, তখন মনে হলো না। আমার জীবনে সত্যি জন্মদিন নামক একটি বিশেষ দিন আছে, যেই দিনে প্রিয় মানুষের কাছে পাওয়া যায়। সেই এত রাতে দরজা খুলে দেখলাম মেহমাদ গোলাপ আর কেক হাতে দাঁড়িয়ে আছে। গায়ে তার প্রচণ্ড জ্বর, জীর্ণশীর্ণ ক্লান্তি মাখা এক মুখ। আমি নিজের থেকে প্রথমবারের মতো মেহমাদকে স্পর্শ করলাম। চুমু এঁকে দিলাম ওই ঘামছন্ন ললাটে। মেহমাদের দুই বাহু দুই শুধু আমার অবস্থানে। আমার হৃৎপিণ্ডের প্রতিটি কম্পন আমি লিখে দিলাম মেহমাদের নামে। মেহমাদের নিঃশ্বাসের প্রতিটি বিন্দু আমার বুকের উপর এসে ঝরছিল। মাতাল অনুভূতিতে আমি এলোমেলো হয়ে গেলাম। মন বারবার উস্কানি দিতে বলেছিল যে হ্যাঁ, এটাই আমার প্রেমিক পুরুষ। এটাই সেই পুরুষ যে আমার নিকট থেকে আমিকে নিঃস্ব করেছে। সেই রাতে আমরা দুজন দুজনের নিকট এতটাই মত্ত ছিলাম যে কোথায় কী হচ্ছে সেদিকে খেয়াল ছিল না আমাদের। আমি হলফ করে বলতে পারি আমার জীবনে শ্রেষ্ঠ রাত ছিল এটি। বৃষ্টিতে ভিজবেন মেহমত? মেহমত মাথা নাড়িয়ে না বোঝালেন। আমি আবার বললাম, চলুন না। মেহমত ল্যাপটপে কাজ করা বাদ দিয়ে উত্তর দিলেন, না। এরপর মেহমত সেভাবে কোনো হেলদোল দেখলাম না। বুকের ভেতর এবার চাপা অভিমান জেগে উঠল আমার। আমার সামান্য একটা কথায় যার ভেতরে আলোড়ন সৃষ্টি করে না, তার তো আমার প্রতি কোনো মহব্বতই নেই। সেদিন যতক্ষণ বৃষ্টি হয়েছিল আমি ততক্ষণে বৃষ্টিতে ভিজেছি। কিন্তু আমার অভিমান আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। ছাদ থেকে নিচে নেমে আবার ঠান্ডা পানিতে গোসল করতে তীব্র জ্বরে পড়লাম। প্রায় ৪-৫ দিন এই জ্বরে কাবু ছিলাম। কোনো হুঁশ ছিল না। যতবার জোরের ঘরে চোখ মেলেছি আবছাভাবে মেহমুদের জীর্ণশীর্ণ চেহারা দেখেছি। ক্লান্তিহীনভাবে আমার সেবা করে যাচ্ছিল। চোখে কোনো অবহেলা অনাদর ছিল না। আচ্ছা, আমি কি জীবনে এর চেয়ে বেশি কিছু চেয়েছিলাম? চাইনি তো। আমি তো এখন সবচেয়ে সুখী একজন মানুষ। আমার কাছে ভালোবাসার মতো মানুষ আছে। মেহমুদের আদর যত্ন এত ভালোবাসায় আমি দিন দিন আরও আদুরে হয়ে উঠছিলাম। বারবার মনে হতো মানুষটা আমার জন্য এত কিছু করে, তবেও আমি কেন এত ব্যর্থ? আমি কি ঠিকভাবে ভালোবেসে পেরে উঠতে পারিনি তাকে? আমার ভিতরে অনুশোচনার সৃষ্টি হয়েছিল। মনে হচ্ছিল স্ত্রী হিসেবে আমার জীবনে কোনো সার্থকতা নেই। আমি ভালোভাবে নিজের স্বামীকে আজ অব্দি চিনতে পারিনি। মেহমুদের জন্য আমার শুধু ভালো লাগা ছিল, ভালোবাসাটা ছিল না। অপরদিকে মেহমুদ আমাকে সত্যি তো ভালোবাসে, কিন্তু আমি তার ভালোবাসা বুঝতে ব্যর্থ। মেহমান পরদিন কাজে চলে গেল। কাল ফেরার কথা। আমার শরীর আগের চেয়ে বেশ ভালো, কিন্তু মনের অবস্থা খুব খারাপ। বারবার মনের কষ্টে দগ্ধ হচ্ছিলাম আমি। জীবন থেকে কী যেন একটা হারিয়ে গেছে। আমি স্ত্রী হিসেবে কি এতটাই অসার্থক? বাবার কাছে গেলাম। আজকাল বাবার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। অসুস্থতার খাতিরে আমার সেভাবে বাবার কাছে আসা হয়নি। বরং বাবাই এসেছিল আমার কাছে। ছোটবেলায় শরীর খারাপ হলে বাবা আমাকে কোলে তুলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়াতেন। ওই ঘুমটুকু আমার জীবনে প্রাপ্তি ছিল। এখন আর এত নিশ্চিন্ত হয়ে ঘুম দেওয়া হয় না। পিতামাতা সন্তানের মনের কথা বুঝতে পারেন, এটা আবারও প্রমাণ হলো। বাবা আমাকে প্রশ্ন করেই বসলেন, কী হয়েছে আমার? আমি বেশ কয়েকবার আমতা আমতা করলাম। ভেবেছিলাম আমাদের ভেতরকার কথা বাবাকে জানাবো না, কিন্তু শেষমেশ তা আর হলো না। আমি খুলে বললাম বাবাকে। মেহমার দায়িত্বশীলতা, ভালোবাসা, আমার ব্যর্থতা, অনুশোচনা সব কিছু বাবার সামনে তুলে ধরলাম। এরপর প্রশ্ন করলাম, আমি তো একটা ভালো স্ত্রী নই বাবা? আমার ভিতরে কোনো ভালোবাসা কাজ করে না কেন বাবা? আমার কি মেহমতের কাছ থেকে সরে আসা উচিত? মেহমত তো আমি স্ত্রী হিসাবে এখনো অবধি কিছুই দিতে পারিনি। বাবা বেশ অনেকটা সময় আমার দিকে তাকিয়েছিলেন। আকস্মাৎ তিনি হেসে বললেন, তোমার ব্যর্থতা তোমার সুখের কারণ নয় তো লাবণ্য? এই যে তুমি মেহমতের ভেতরে নিজের জন্য ভালোবাসা ও অনুভূতি সৃষ্টি করে নিতে পেরেছো, এটাই কি তোমার বড় সার্থকতা নয়? কজন পারে নিজের জীবন সঙ্গিনীর ভেতরে নিজের প্রতি দুর্বলতা সৃষ্টি করে? আর তোমার যে মেহমতের জন্য ভালোবাসা কাজ না করে সেটা জানলে বা কিভাবে? যদি ভালোবাসা নাই থাকতো তাহলে কেন তুমি আমার কাছে ছুটে আসলে এমন একটা পুরুষের জন্য যাকে নিয়ে তোমার কোনো অনুভূতি নেই?
বাবার পানে আমি চেয়ে রইলাম। বাবা কোনো প্রশ্নের উত্তর আমার কাছে ছিল না। সত্যি তো তাই। মেহমতের কাছে আমি অপরিচিত ছিলাম। সেই মেহমত আমার জন্য এত কিছু করছে, আমাকে ভালোবাসছে, সেটাই কি আমার জন্য বড় পাওয়া নয়? আমার অনুশোচনা ক্রমে কমে যাচ্ছিল। আমি বাসি তো মেহমতকে ভালো। এটা শুধু আমার ভালো লাগা ছিল না। নাহলে যাকে আমি ভালোবাসি না, তার জন্য এত অন্তর পুড়ছে কেন আমার? বাবা ঘুমোতে চলে গেলেন। আমি সারারাত পাশের ঘরে নিজের নেত্রবাড়ি বিসর্জন দিলাম। কেন মেহমাদের জন্য আমার বুকটা যে জ্বলে যাচ্ছে। সকালে নাস্তা বানিয়ে বাবাকে ডাকতে গেলাম। বেশ কয়েকবার ডাকলাম, কিন্তু বাবা উঠলেন না। আমি সাবধানে গিয়ে বাবার নাকের সামনে হাত রাখলাম। হৃদস্পন্দন পরীক্ষা করলাম। এ কি, বাবা যে নিঃশ্বাস নিচ্ছে না। মেহমদকে ফোন করলাম। বাবাকে নিয়ে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে যাওয়ার পর ডক্টর বাবাকে মৃত ঘোষণা করলেন। আমি হতবিম্বল হয়ে বসে পড়লাম। যেই মানুষটার সঙ্গে কাল রাতে অবধি একসঙ্গে বসে কথা বললাম, সেই মানুষটা আমার জীবন থেকে এত তাড়াতাড়ি চলে গেল। আপন বলতে কি আমার আর কিছুই রইল না? এরপর আর কিছু মনে নেই। আমি চেতনা হারিয়ে ফেললাম। পরিপূর্ণ জ্ঞান ফিরতে দেখলাম আমি মেহমুদের কাছে। ১ম এ সবটাই স্বপ্ন মনে হচ্ছিল। কিন্তু যখন বাবার লাশটা স্পর্শ করলাম, তখন বুঝলাম এটা আমার স্বপ্ন না। মৃত্যুর পরেও বাবার মুখটা খুব হাসিমাখা। অথচ জীবনে তিনি কত কষ্টই না সয়েছেন। নিজের স্ত্রী সন্তান তাকে ছেড়ে চলে গেছেন। বাবার দাফন কার্য সম্পূর্ণ হলো। আমি তাকিয়ে রইলাম বাবার ঘরের খাটটার দিকে। কালকে রাতেই তো এখানে ঘুমিয়েছিলেন। আজ এভাবে আমায় একা ফেলে চলে গেলেন। আচ্ছা, সকালে আমায় এভাবে ফেলে চলে যায় কেন? বুকটা এত ভারী লাগছে কেন আমার? আমার এই জীবনে প্রাপ্তির খাতা কি এতটুকু? বাবাকে হারানোর আজ প্রায় ২ মাস হতে চলল। আগের মনে বিচিত্র রকমের অনুভূতি কাজ করত। এখন এসব ভাবলেই বিরক্ত লাগে। মেহমতের সঙ্গে কেমন যেন দূরত্ব চলে এসেছে আজকাল। মেহমতের মধ্যে অবশ্য এই নিয়ে কোনো অভিযোগ নেই। এত বড় একটা শোক কাটিয়ে উঠেছি কিছুদিন আগে। শোক পুরোপুরি এখনো কাটেনি। আজীবন এই দুঃখ বলার মতো নয়। বাবার অভাব কি আসলে পূরণযোগ্য? বাবা চলে যাওয়ার পরে সেভাবে বাবার ফ্ল্যাটে যাওয়া হয়নি। ওখানে গেলে বুকটা মোচড় দিয়ে ওঠে। সামলাতে পারি না কোনোভাবে নিজেকে। আজকে হয়তো বাবার ফ্ল্যাটে যাওয়া হতো না। কি যেতে হচ্ছে বিশেষ একটা কারণে। বাবার কোনো এক ঘনিষ্ঠ আত্মীয় আমার সঙ্গে দেখা করতে এসেছেন। আমি অবশ্য জানি না তিনি কে। হয়তো বাবার কোনো পুরনো সহকর্মী বা খুব কাছের কেউ। আমি চিনি না। ফ্ল্যাটের সামনে যেতেই প্রচণ্ড চমৎকার দেখতে লম্বা ফর্সা গড়নের একটি পুরুষ মানুষকে দেখে আমি থেমে গেলাম। ওনাকে তো আমি সত্যিই চিনি না। এত ইয়ং একজন পুরুষের সঙ্গে বাবারই বা কীভাবে পরিচয়? আমি সামনে গিয়ে দাঁড়ালাম মানুষটির। আমার দিকে তাকিয়ে তিনি বেশ অপ্রস্তুত ভঙ্গিতে বললেন, আর ইউ মিস্টার আপ আশকাপ ডটার? আমি চিন্তিত ভঙ্গিতে জবাব দিলাম, ইয়েস আই অ্যাম, বাট হু আর ইউ? সেই পুরুষটি কেমন একটা হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। কেমন একটা কাঁপা কাঁপায় বলে বললেন, আমি অ্যাকচুয়ালি আরশান। আমার তৎক্ষণাৎ মনে হলো আমার বুকে কেউ ছুরি দিয়ে আঘাত করছে। আমি যা ভাবছি সত্যি তাই নয়। তবুও অচেনার মতো ভান করে বললাম, চিনলাম না তো ঠিক। হঠাৎ সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একজন ভদ্রমহিলা আমাকে বললেন, আমাকে চিনেছ? আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি হতবাক হয়ে নিঃশ্বাস নিতে ভুলে গেলাম। দীর্ঘ ১৭ বছর পর এই দেখা। ভদ্রমহিলা একেবারে আমার মতো দেখতে। ভদ্রমহিলা প্রচণ্ড সুন্দর। তার গালে ঠিক বাম পাশে একটা তিল রয়েছে। আদতেই তিনি আমার মা। অন্য কেউ হলে মাকে দেখার সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরত। আমার ক্ষেত্রে এসব কিছুই ঘটল না। তিনি যদি আমার মতো দেখতে না হতেন, তাহলে আমি কখনোই তাকে শত দেখাই চিনতাম না। মনের ভেতরে কেমন একটা আক্রোশ কাজ করলো। এত বছর পর তিনি কেনই বা ফিরে এলেন? আমার সামনে এসে তিনি বললেন, তুমি নাকি লাবণ্য, তাই না? তুমি দেখতে এক্কেবারে তোমার বাবার মতো। আমি তাচ্ছিল্যে হাসি হাসলাম। আমার চেহারাটাই মায়ের মতো। বাবার ছিটেফোঁটা অংশটুকু আমার মধ্যে নাই। সোফাতে বসতে বসতে চায়ে চুমুক দিতে দিতে তিনি বললেন, আমি তোমার বাবার মৃত্যুর খবর পেয়ে চলে আসতে চেয়েছিলাম, কিন্তু পাসপোর্টের জনিত জটিলতা আর আসতে পারিনি। তোমার বাবাকে আর শেষবার দেখার মতো সৌভাগ্য হয়নি। আমি অন্তত তিক্ত গলায় বললাম, যে মানুষটি জীবিত থাকাকালীন তাকে মূল্য দেননি, ছেড়ে চলে গিয়েছিলেন, মৃত্যুর পর তার প্রতি এত আবেগ। আমার বাবার প্রাক্তন স্ত্রী আমার এহেন আচরণে একটু বিরক্ত হলেন না। স্বাভাবিক মুখ ভঙ্গি বজায় রাখলেন। শান্ত গলায় বললেন, লাবণ্য, তোমার এসব বলা উচিত নয়। তোমার জায়গায় আমি হলে একই বলতাম। আসলে বলার তো অনেক কিছুই ছিল, কিন্তু কিভাবে শুরু করব উচিত বলো? আমি স্ত্রীর দৃষ্টিতে বললাম, যখন সব কিছু শেষ, তখন বলার আর কি থাকতে পারে? তিনি আবারও হেসে বললেন, তোমার মনে এখনো অনেক প্রশ্ন, সেটা আমি জানি। তোমার বাবা মানুষটা প্রচণ্ড ভালো একজন মানুষ। প্রত্যেকটা মেয়ের স্বপ্ন মতো মানুষ তিনি। আমাকে খুব ভালোবাসতেন তোমার বাবা। কিন্তু সব মানুষ কি ভালোবাসার মতো মন থাকে?
আমি খুব ছন্নছাড়া স্বভাবের মানুষ লাবণ্য। এই সংসার জীবন কখনো আমার জন্য ছিল না। আমার জীবনে কোনো পিছুটান নেই। আমি সবসময় স্বপ্ন দেখছি আমি দেশ বিদেশে ঘুরবো। এই স্বামী সংসারময় জীবন আমার মনে কখনোই ভালো লাগা সৃষ্টি করতে পারেনি। কারণ আমি সবসময় পিছুটানহীন স্বাধীন জীবন চেয়েছিলাম। সে কারণে সংসার জীবন কখনো তার নিগ্ড়ে আমাকে আবদ্ধ করে রাখতে পারেনি। কিছু, কিছু মানুষের হৃদয় প্রকৃতির মায়া নামক বস্তুটি বসবাস থাকে না। মনে করো আমি ঠিক তেমনই একজন। আমি প্রশ্ন করলাম, এটাই কি কারণ ছিল আমার বাবাকে ছেড়ে যাওয়ার? তিনি আমার দিকে তাকিয়ে বললেন, এই কারণটা কি যথেষ্ট নয় সবকিছু ছেড়ে চলে যাওয়ার? আমি বললাম, আমাকে ছেড়ে গিয়েছিলেন কেন? তিনি আমায় জবাব দিলেন, তোমাদের দুজনের কাস্টাডি আমি চাইলেও নিয়ে নিতে পারতাম। কিন্তু নেই কারণ তোমার বাবা একেবারে একা করে দিতে আমি চাইনি। আমি তার দিকে গভীর দৃষ্টিতে তাকালাম। আমার বাবা এই মানুষটিকে ভালোবেসে সবকিছু হারিয়েছেন। বিনিময়ে পেয়েছেন শুধু শূন্যতা। জীবন তাকে এরূপ নির্মমতা কেন দিল? এরপর অনেকক্ষণ আমাদের ভেতর কোনো কথা হয়নি। মন থেকে সেভাবে কথা আগানোর মতো সাহসও আসেনি। অপরিচিত মানুষেরা প্রথমবার একত্রিত হলে এমনটাই করে হয়তো। কিন্তু এই মানুষটা তো আমার মা। এতটা তো অপরিচিত হয়ে এত অপরিচিত কেন? বাইরে যে ছেলেটা বসে আছে সে কিন্তু আমার ভাই। তবে মনে আছে আরশানের কথা? আমি স্পষ্ট গলায় বললাম, চেহারা মনে করতে পারছি না, তবে দাদিজানের কাছে শুনছি। তিনি প্রশান্ত গলায় বললেন, তোমার বাবার আগে ডায়েরি লিখতেন, এখনও লেখেন? আমি বললাম, জানি না। তিনি আবারও বললেন, তোমার বাবার কবরটা কোথায় লাবণ্য? আমি বেশ খানিকক্ষণ সময় চুপ ছিলাম। এরপর নীরবতা ভেঙে বললাম, সামনের কবরস্থানে চিরনিদ্রিতভাবে নিদ্রিত আমার বাবা। আমি আশ্বান, চিনেছ আমাকে? বাংলা ভাষাতেও বিদেশি ভাষার ছাপ স্পষ্ট। বাংলা বলা যে এতটাই কঠিন তা হয়তো আমার ভাইকে না দেখলে বুঝলাম না। আমি হেসে বললাম, হুম, চিনেছি তো। এরপর আমরা একের পর একের দিকে দীর্ঘক্ষণ তাকিয়েছিলাম। এতদিনের অদেখা এত সহজে কি চোখের তৃষ্ণা মেটে? আমার পাথর হৃদয় মাখনের মতো গলে দিল। আমি জড়িয়ে ধরলাম আমার ভাইকে। আমি কখনো আমার জীবনে মাকে চাইনি, কিন্তু আরশান ভাইয়ের অভাব বোধ করছি। জীবনে একবার হলেও তাকে দেখতে চেয়েছি। মায়ের প্রতি সত্যি বলতে আমার একটা চাপা রাগ ছিল। ফেলেই তো গিয়েছিল, তাহলে ফিরে এলেন কেন? এলেন যদি, তবে আরেকটু আগে এলেন না কেন? বাবার কবরের সামনে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম। মা, তার চোখে শোকের ছায়া ছিল, কিন্তু কোনো আক্ষেপ ছিল না। আমি এই আক্ষেপটাই তার চোখে দেখতে চেয়েছিলাম। এত সুন্দর সংসার, সন্তান, স্বামী ফেলে চলে গিয়েছিলেন শুধুমাত্র স্বাধীনতার জন্য। আমার খুব জানতে ইচ্ছে হয়, সত্যি কি শেষ অবধি তিনি স্বাধীনতা পেয়েছিলেন? মা আর ভাইয়া চলে গেলেন। যাওয়ার সময় মেহমেদের সঙ্গে দেখা হয়েছিল। আমার অশ্রু সংবরণ চেহারা মেহমদকে স্পষ্ট জানান দিচ্ছিল, এরা আসলেই আমার কে। আমি বাবার ঘরে গেলাম। টেবিলের উপর থেকে আমার বাবার ডায়েরিটা নিলাম। বাবার লেখাগুলো কি ঝকঝকে পড়তে শুরু করলাম। শুরুর প্রতিটি পৃষ্ঠায় বাবার বিয়ের আগে যুবক সময়ে ঘটনা লেখা। আমি মনোযোগ সহকারে গভীরভাবে পড়ে যাচ্ছিলাম। এরপর একটা পৃষ্ঠায় চাকরি হবার পর প্রথমবার বিয়ের মেয়ে দেখতে গিয়ে বাবার বিড়ম্বনায় পড়ার গল্প। মেয়েটা নাকি বাবাকে হুমকি দিয়ে বলেছিলেন সে যেন বিয়েতে না বলে পাশের বাড়ির মদনের সঙ্গে তার গভীর প্রেমের সম্পর্ক। আমার এটুকু পড়ে সত্যি হাসি পেল। কত বড় সাহস! আমার বাবাকে হুমকি! এরপর একটা পৃষ্ঠায় খুব সুন্দর করে লাল নীল কালিতে লেখা দেখলাম। জীবনের রঙিন দিনগুলির মতো খুব যত্ন করে লেখা হয়েছে এগুলো। পড়তে পড়তে জানতেই পারলাম এরপর বাবা যেই মেয়েটিকে দেখেছিলেন সেটি ছিলেন মূলত আমার মা। মাকে প্রথম দেখে বাবার মনে ধরেছিল, তবে মা প্রথমবারে বিয়ের ক্ষেত্রে রাজি হয়নি। এরপর কয়েক পাতায় সেই বিষয়ক বাবার দুঃখ বেদনা সম্মিলিত কিছু কথা, যেটিতে কিনা একজন হতাশাগ্রস্ত প্রেমিকের আকুলতার প্রকাশ পেয়েছে। তারপর অজ্ঞাত কারণে মা হঠাৎ বিয়েতে রাজি হলেন। এরপর থেকে ডায়েরিতে তাদের নিত্যদিনের সংসারজনিত ঘটনাগুলো পরপরভাবে বাবা উল্লেখ করে গেছেন। প্রচণ্ড রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রকাশ ছিল সেখানে। আরশান ভাইয়া এবং আমার জন্মকে কেন্দ্র করে বাবা ডায়েরিতে কত কিছুই না লিপিবদ্ধ করেছেন। আমার বুকটা অবাধ জলোচ্ছ্বাসে ফেটে চৌচির হয়ে গেল। বারবার প্রশ্ন আসছিল মনে, এত সুখের নকরি রেখে মা কেন চলে গেলেন? বাবাকে কখনোই তার ব্যক্তি জীবনের কথা জিজ্ঞাসা করার মতো দুঃসাহস আমার হয়ে ওঠেনি। মনে মনে বারবার প্রশ্ন আসলেও সেটা নিজের থেকে এড়িয়ে গেছি। কখনো জানতে চাইনি আমার মা কোথায়। হয়তো ছোট বয়সে বুঝে গেছিলাম যে জীবনে আমার জন্য এতটা সুখের নয়। নিজের স্বভাব কৌতূহলপনা দমাতে না পেরে আমি ডায়েরির পরের অংশগুলো খুব মনোযোগ দিয়ে পড়ছিলাম। পরের অংশগুলো স্বাভাবিক দিনের উল্লেখ ছিল, কিন্তু আমি মনের অজান্তে খেয়াল করলাম বাবার লেখার ধরনগুলো হঠাৎ বদলাতে শুরু করলো। লেখায় আগের মতো রুমঝুম ধারাটা বজায় নেই। আচ্ছা, ব্যক্তির জীবনের কষ্ট কি লেখার ধরনে প্রকাশ পায়? বাবার জীবনের খারাপ অধ্যায়গুলো টানাপোড়েন শুরু হলো তখন। মা হঠাৎ বাবার কাছে বৈবাহিক জীবন থেকে মুক্তি চেয়ে এসে বসলেন। বাবা প্রশ্ন করলেও তিনি বলেছিলেন,
তার জীবনে সবই আছে, শুধু স্বাধীনতা ছাড়া। তিনি সংসারে এই মায়াজালে আবদ্ধ থাকতে চান না। তিনি চান শুধু মুক্তি। এই কথাগুলো অন্তত আবেগজনিত অক্ষরে লিখেছিল। এই পৃষ্ঠার কাগজের রঙগুলো কেমন ঝাপসা ঝাপসা এবং খসখসে। বাবা হয়তো এই শোকের অনল মেনে নিতে পারেনি। চোখের পানির কণাগুলো সাক্ষী হয়তো এই কাগজগুলি ছিল। এরপরে অংশটা বাবা অন্তত নীরস কাঠখোট্টা ভঙ্গিতে লিখেছেন। ভাইয়ার আমার কাজটি টিভিতে বাবা মন ও আইন দুটোর সঙ্গে লড়ে গেছেন। ভাইয়াকে তিনি কাছে পাননি, আমাকে পেয়েছিলেন। এতটুকু হয়তো তার জীবনের শেষ প্রাপ্তি ছিল। আমি যে দেখতে আমার মায়ের মতো, সেই বিষয়টা আমি পছন্দ না করলেও বাবা কিন্তু করতেন। ডায়েরিতে তিনি উল্লেখ করেছিলেন যে আমি আমার মায়ের মতো দেখতে বলে তিনি একটু দূরত্ব বজায় রেখে চলেছেন। আমার দিকে সেভাবে চোখে চোখ রেখে তাকাননি। এর কারণটা যদিও খুব সোজা। আমাকে দেখলে বাবার নিজের পুরনো প্রীতি সম্মিলন কথা তথা আমার মায়ের কথা আমলে আসতো। এরপর ডায়েরির অর্ধেক অংশ জুড়ে শুধু আমার বেড়ে ওঠা শৈশব থেকে কৈশোর এবং যৌবনে পা দেওয়ার মধ্যকার এইটুকু অংশ আমি প্রচণ্ড মনোযোগ দিয়ে পড়েছি। আমাকে যে কেউ এতটা ভালোবাসে এবং কেউ এতটা ক্ষুদ্রভাবে কেউ লক্ষ্য করছে, এটা আমার ধারণা জ্ঞানের বাইরে। আমি তো সবসময় সকলের ধ্যান জ্ঞানের বাইরে ছিলাম। তবু আমি বাবার কাছে ছিলাম সত্যি। বাবা তো কখনোই তার মনের কথা আমার কাছে প্রকাশ করেনি। এতটা চাপা ছিলেন তিনি। বাবা আমার কাজটি যখন পান তখন আমার বয়স ৩ কি ৪। অফিস করা, তারপর আমাকে সামলানো খুব একটা সহজ বিষয় ছিল না। তবুও বাবা কতটা যত্ন নিয়ে আমার খেয়াল রেখেছেন। বাবা, আমি যে মায়ের চেয়েও তোমার কাছে বেশি ঋণী। আমার ঋণের বোঝা কি এতটাই ছিল যে আমায় ফেলে এভাবে চলে গেলেন? শেষ কিছু পাতায় এসে আমি থামলাম। এই ডায়েরি পড়তে পড়তে আমি এক বিন্দু বিরক্ত অনুভব করিনি। কারণ এটা যে আমার গল্প, আমার পরিবারের গল্প, আমার সব কিছু। আমার পুরো জীবন এই ডায়েরিতে জড়িত। শেষ পাতাগুলো আমার লিখার আবেগ এর মতো সেই উত্তেজনা আর প্রকাশ পেয়েছে। নিরস ভাবটা যে নেই, তা লিখার ধরনে প্রকাশিত। শেষ পাতায় বাবা লিখেছেন, আমার সারা জীবনে আমি ভেবেছি লাবণ্য তোমার মতো বেলি। বেলি, তুমি সংসার ধর্ম থেকে ছিটকে দূরে সরে গেছো। এক দফায় নয়, বরং কয়েক দফায় তুমি বলেছিলে তুমি কখনো কাউকে ভালোবাসতে পারো না। মায়া তোমার ভিতরে নেই। যেহেতু লাবণ্য তোমার মতো দেখতে, তাই আমি ভেবেছি সেও একই পথে চলবে। কিন্তু না, লাবণ্য কিন্তু তোমার মতো নয় বেলি। কালই সে প্রমাণ করেছে সে তোমার মতো নয়। এই যে স্বামীর প্রতি লাবণ্যর এত অভিমান, এত অভিযোগ, এটাতে কি প্রমাণ হয় না লাবণ্য তোমার মতো নয়? আমি আমার সারা জীবন তোমাকে নিয়ে আটকে গেছি, কিন্তু তুমি কি দারুণভাবে জীবনটাকে উপভোগ করেছো। আমার আর লাবণ্যর ভাগ্যটা কতটা একই, তাই না? আমি আমার স্ত্রী হারিয়ে আর লাবণ্য তার মাকে। লাবণ্যকে সবসময় তোমার ছায়া, তোমার এই প্রতিচ্ছবি মনে হয়েছে আমার। কিন্তু সে একদম তোমার মতো নয়। তার স্বামীর প্রতি তার ভালোবাসা প্রতি তার যথেষ্ট সম্মান, ভালো লাগা রয়েছে। অভিমান, অভিযোগ রয়েছে। আজকাল কয়টা সম্পর্ক বা এইটুকু স্বাধীন আছে? স্বাধীনতার দিক থেকে এগিয়ে গেলেও তুমি জীবন থেকে তুমি পিছিয়ে গেছো বেলি। তোমার জীবনে সব আছে, কিন্তু ভালোবাসা, মায়া, কোনো সম্পর্ক কিংবা বন্ধন নেই। তুমি সত্যি ব্যর্থ বেলি। এদিকে তোমাকে ভালোবেসে আমি সবসময় সকলের কিছু ঊর্ধ্বে রয়ে গেলাম। এটাই আমার জীবনের বড় সার্থকতা। আমি ভালোবাসতে জানি বেলি। ডায়েরিতে মায়ের উদ্দেশ্যে লেখা এই অংশটুকু পড়ে আমার বুকের নিমিত্তে যতটুকু বেদনা লুকিয়েছিল সব উপচে পড়ল। বাবা মারা যাওয়ার আগের দিন আমার সঙ্গে কথাবার্তা বলে ঘরে গিয়ে এইটুকু লিখে চিরনিদ্রায় শায়িত হচ্ছেন। বাবা, আপনি কি জানেন আপনার সারাটা জীবন আপনি একজন ভুল মানুষকে ভালোবেসে গেছেন? এভাবে ভুল মানুষকে হৃদয় দিলেন কেন? আপনি তো সত্যিই মহান। একজনের জীবনে শেষ অবধি ভালোবেসে গেছেন। আপনার তো তুলনাই হয় না। সব কিছু পেয়েও আবার হারিয়ে ফেলেছেন। তবু এই পাওয়া ও হারানোর উপাখ্যানে আপনি চিরবিজয়ী, কারণ আপনি ভালোবাসতে জানেন। আর মা রইল আপনার কথা। আপনি বাস্তবিক অর্থে একজন ব্যর্থ মানুষ। আপনার স্বাধীনতা যে আপনার সবচেয়ে বড় পরাধীনতা, সেটা কি আপনি জানেন? শেষ অবধি কিন্তু আপনার জীবনে শুধু স্বাধীনতাই রয়ে গেল। কোনো ভালোবাসার পিছুটান কিন্তু রইল না। আপনি একা, বড়ই একা। তারপর বাবার কবর জিয়ারত করতে গেছিলাম। বুকের ভিতরে জমাট রেখে কষ্টের ভার অনেকটা কমে গেছিল। নিজের মনের নিদর্শন বাবার কবরের উপরে বেলি ফুলের গাছ পুঁতে রেখে এসেছিলাম। বাবা পৃথিবীর বুকে থাকাকালীন বুকে বেলির স্মৃতিগাথা নিয়ে বেঁচেছিলেন। মৃত্যুর পরে বেলির অতুলনীয় নির্যাসে বেলির পাপড়ির মতো অমলিনতায় ফুটে উঠুন। বেলির শুভ্রতায় ছেয়ে থাকুন আপনি। নিজের সাংসারিক জীবন থেকে অনেকটাই সরে গিয়েছিলাম আমি। একের পর এক জীবন, এক ধাক্কা। সব কিছু সামলে উঠতে আমার জীবনে আবার একটা বড় পরিবর্তন।
দুপুরে মেহমাদ নিজের কাজের জন্য বেরোচ্ছিল। বের হওয়ার সময় তুমুল বৃষ্টি। দেরি হতে বেচারা বৃষ্টির ভিতরে বেরিয়ে গেলে মাঝ রাস্তায় গিয়ে আমার চিৎকার, আমার দিকে ফিরে তাকালো মেহমাদ। বৃষ্টির পানি উপেক্ষা করে গিয়ে মেহমাদের কানে কাছে ফিসফিস করে বললাম, আমার মনে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। মেহমাদ পিলে চমকে আমার দিকে তাকালো। চোখের উত্তেজনায় বলে দিচ্ছিল সে ঠিক কতটা খুশি। এরপর তীব্র বৃষ্টি দেখা সত্ত্বেও দুজনে একসঙ্গে ভিজেছি। উপভোগ করেছি প্রাকৃতিক অশ্রুধারাকে। বৃষ্টির কণাগুলো যখন মেহমতের গাল বেয়ে চোখের পাশ দিয়ে গড়িয়ে পড়ছিল, তখন আমি মনের সকল তৃষ্ণা মিটিয়ে তা দেখছি। প্রিয় মেহমাত, এভাবে আমার ভালোবাসা সবসময় গ্রহণ করো। আমি ঠিক এভাবেই তোমাকে ভালোবাসতে চাই। আমার ১.৫ বছরের একটা ছোট্ট মেয়ে আছে। সে আমায় তার নিজের ভঙ্গিমায় কত কিছু বলে। আমার সঙ্গে তার কত কথা। মেহমত সময় পেলে চায়ের কাপ নিয়ে আমার পাশে বসে গল্প করে। আমার এই ক্লান্তি দৃষ্টি, আমি যখন মেহমাদ আর আমার মেয়ের দিকে তাকাই, তখন মনে হয় এখানেই আমার সকল সুখ বরাদ্দ। পৃথিবীর তুমি সত্যিই বড়ই মহান। আমার জীবনে এখন আর কোনো চাওয়া পাওয়া নেই। আমার অপ্রাপ্তিগুলোকে আমি মেনে নিয়েছি। এত কিছুর মাঝে আমার সবচেয়ে বড় প্রাপ্তি, আমি মেহমানদের মনে আমার জন্য ভালোবাসা সৃষ্টি করতে পেরেছি। আর আমার সবচেয়ে বড় সার্থকতা, আমি ভালোবাসতে পেরেছি। জীবন আমার থেকে যা কেড়ে নিয়েছে, বিনিময়ে দিয়েছে তার বহুগুণ। সমাপ্ত। মন তরঙ্গের প্রান্তরে। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এই গল্পটাতে কয়েকজন লোক মারা গেলেও কমেন্ট করে জানাবেন।